কিছুদিন বাদে চম্পকের দেখা পাওয়া গেল। স্বভাবসুলভ ভঙ্গিতেই বন্ধুর কাছে চম্পক জানতে চায় কি এমন সংস্থা আছে যেখানে লগ্নি করলে ভালো লাভ পাওয়া যাবে। চম্পকের এই প্রশ্নের জবাবে তার বন্ধু জানান এরকমই একটি সংস্থা হলো মেগাস্টার ফুডস। এই সংস্থা আটা ময়দার ব্যবসা করে থাকে। চম্পক এই কথা শুনে নাক কুঁচকে বলেন, শেষ পর্যন্ত ময়দার সংস্থায় লগ্নি করব। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করেন সারা দেশে কি পরিমাণ আটা ময়দা প্রয়োজন তা নিয়ে কি আদৌ কোনো ধারণা আছে তার। বিষয়টি বিস্তারিত জানলে তবেই সমগ্র বিষয়টি আরও স্পষ্ট হবে। 2011 সালের নভেম্বরে মেগাস্টার ফুডস প্রতিষ্ঠা হয়। 2018 সালের 24শে মে সংস্থা বোম্বে স্টক এক্সচেঞ্জের এসএমই প্ল্যাটফর্মে নথিভুক্ত হয়। 2022-এর 16 ফেব্রুয়ারি এই সংস্থা এনএসই ও বিএসই উভয় শেয়ার বাজারে নথিভুক্ত হয়। সংস্থা মূলত ময়দা, আটা, ময়দা ও আটার বিবিধ পণ্য এবং অর্গানিক ময়দার মতো পণ্য সরবরাহ করে থাকে। মেগাস্টার এমনই একটি সংস্থা যেটি ব্রিটিশ রিটেল কাউন্সিল বা বিআরসিতে নথিভুক্ত। সারা দেশে এমন মাত্র দুটি সংস্থাই আছে। উত্তর ভারতে এই সংস্থার সবচেয়ে বড় গম কারখানা রয়েছে। এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা 1 লক্ষ টন। সংস্থার কারখানা পাঞ্জাবের রোপার জেলায় অবস্থিত। এই কারখানা হলো একমাত্র কারখানা যেখানে অত্যাধুনিক বুলার মেশিন রয়েছে। রোপার জেলায় এই কারখানা দৈনিক 350 টন ময়দা প্যাকেটজাত হতে পারে এবং 16,000 টন ময়দা মজুত করা যেতে পারে। মেগাস্টার ফুডসের কর্ণধার বিকাশ গোয়েলের এই ক্ষেত্রের অভিজ্ঞতা 36 বছরের। সংস্থার ক্লায়েন্টের মধ্যে রয়েছে নেসলে, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কস, পিৎজা হাট, কেএফসি, ইয়াং ফুডস, মন্ডেলেজ, হরলিক্স, ক্যাডবেরির মতো সংস্থা। সংস্থার মোট ব্যবসার 1/4 বা 25% আসে নেসলে ইন্ডিয়া থেকে। এর মধ্যে 15% আসে সাধারণ ময়দা থেকে আর 10% আসে প্রিমিয়াম ময়দা ও ময়দাজাত পণ্য থেকে। ডমিনোজ, পিৎজা হাট, কিটক্যাট এবং নেসলে বেবি ফুডসের মতো সংস্থার যে পরিমাণ আটা ময়দার প্রয়োজন হয় তার 100% মেগাস্টার ফুড থেকেই আসে। মন্ডেলেজের মোট চাহিদার 70%ই সরবরাহ করে এই সংস্থা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও ভারতের সবকটি পিৎজা হাট আউটলেটে এই সংস্থায় আটা ময়দা সরবরাহ করে থাকে। আর এক প্রখ্যাত পিৎজা চেন লা পিনোসেও মেগাস্টার ফুডসের পক্ষ থেকে সিংহভাগ আটা ময়দা সরবরাহ করা হয়। मेगास्टार एक बहुत अलग कंपनी है और ऐसा प्रोडक्ट बनाती है जो ज़्यादातर हम आम रिटेल इन्वेस्टर्स को पता नहीं है। पहली बात तो ये प्रीमियम आटा बनाते हैं, व्हीट फ्लोर बनाते हैं और ये बेसिकली हमारे रोज जो रूटीन के जो खाने में जैसा हम व्हीट फ्लोर यूज करते हैं वो वैसा व्हीट फ्लोर ये मैन्युफैक्चर नहीं करते। ये बेसिकली व्हीट फ्लोर बिस्किट्स के लिए, कन्फेक्शनरी के लिए, पिज़्ज़ा के लिए बनाती है, जो बहुत ही एक कस्टमाइज तरीके का व्हीट फ्लोर होता है। इनके जो अगर कस्टमर्स की बात करें तो इनमें नेस्ले है, आईटीसी है, पिज़्ज़ा हट है, ला पिज़्ज़ा है। तो ये सारे जो मैन्युफैक्चरर्स है ये मेगास्टार से कस्टम मेड व्हीट फ्लोर बनाते हैं, क्योंकि इनके जो प्रोडक्ट्स के हिसाब से जो व्हीट फ्लोर उनको लगता है वैसा ही व्हीट फ्लोर उनके प्रोडक्ट्स में जाता है। और स्केलेबिलिटी के पॉइंट ऑफ व्यू से बात करेंगे तो ये पूरी तरह से पिज़्ज़ा हट का पूरा एशिया एज वेल एज इंडिया में ऑपरेशंस को सपोर्ट करती है। नेस्ले का भी करीबन 50% जो उनका चॉकलेट का व्हीट फ्लोर का डिमांड होता है वो केटर करती है। आईटीसी भी इनका काफी बड़ा कस्टमर है। এর পাশাপাশি মাল্টিগ্রেন বিস্কুট তৈরিতে যে ব্র্যান্ড ব্যবহার হয় তা এই সংস্থাই সরবরাহ করে থাকে। বর্তমানে সংস্থার মোট রাজস্বের 25% আসে প্রিমিয়াম ময়দা বিক্রি থেকে। আগামী 2 বছরের মধ্যে এই পরিমাণ দ্বিগুণ করে 50%-এ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। কুইক সার্ভিস রেস্টুরেন্ট সংস্থাগুলির উপর ভরসা করে এই সংস্থা এক্ষেত্রে দেশের সেরা হওয়ার লক্ষ্যমাত্রাও রেখেছে। এটা তো হলো সংস্থার ব্যবসা। এবার দেখা যাক সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনাই বা কি। সংস্থাটি তার বর্তমান গ্রাহকদের চাহিদা মেটাতে এবং নতুন গ্রাহক ধরতে শীঘ্রই দৈনিক 350 টন ক্ষমতা সম্পন্ন একটি কারখানা তৈরির পরিকল্পনা করেছে। এর জন্য প্রায় 60 কোটি টাকা খরচ হবে। এর মধ্যে 25 কোটি টাকার সংস্থান হবে বাজার থেকে ঋণ নিয়ে, আর 20 কোটি টাকা নিজের ফান্ড থেকে দেবে সংস্থাটি। এই সংস্থার যে বাজার তাতেও প্রতিযোগীর সংখ্যা খুবই সীমিত, কারণ মেগাস্টার ফুডস যেসব সংস্থায় পণ্য সরবরাহ করে থাকে তার বেশিরভাগই কাস্টমাইজড, ফলে তাদের ব্যবসায় মন্দা আসার সম্ভাবনা খুবই কম।
তবে সংস্থার সামনে যে চ্যালেঞ্জ নেই এমনটা কিন্তু নয়। এর অন্যতম হলো প্রতি বছর এপ্রিলে সংস্থাটি গম কিনে থাকে। सबसे बड़ी चुनौती इनके लिए यही है कि इनका जो मेन रॉ मटेरियल है वो वीट फ्लोर है। देखिए, वीट का खरीदना और वीट की अवेलेबिलिटी सही टाइम पे रखना ये बहुत इंपॉर्टेंट है, क्योंकि इस धंधे में इन्वेंट्री आपको टाइम पे खरीदनी पड़ती है, उसकी स्टोरेज भी करनी पड़ती है। तो अगर वीट के प्राइसेस बीच में बढ़ गए या अवेलेबिलिटी में थोड़ा सा प्रॉब्लम हो गया तो सबसे बड़ी चुनौती तो इनके रॉ मटेरियल पे है, क्योंकि ये एग्रो बेस्ड कमोडिटी को एक वैल्यू एडेड फॉर्म करके अपना जो प्रोडक्ट है वो एंड कस्टमर्स को बेचते हैं। तो चुनौती तो रॉ मटेरियल पे है, और कोई ऐसा प्रॉब्लम नहीं है। डिमांड अच्छी है, स्केलेबिलिटी भी बिजनेस की अच्छी है, लेकिन अगर कहीं भी 19-20 रॉ मटेरियल के ऊपर हो गया, अवेलेबिलिटी पे या प्राइस के ऊपर, तो डेफिनेटली कंपनी को दिक्कत हो सकती है। মুদ্রাস্ফীতি, দেশের রাজনৈতিক অবস্থা প্রভৃতির কারণে প্রত্যেক বছর খরচ এক হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে গত বছর এবং চলতি বছর গমের দাম ঊর্ধ্বমুখী থাকবে, ফলে সংস্থার লাভের ওপর অনেকটাই প্রভাব পড়বে। এবার দেখা যাক সংস্থার আর্থিক স্বাস্থ্যের কি হাল সেই বিষয়টি। 2023-24 অর্থবর্ষে সংস্থার মোট ব্যবসার পরিমাণ 268 কোটি টাকা, কর ও সুদ দেওয়ার আগে লাভের পরিমাণ 21 কোটি টাকা এবং মুনাফার পরিমাণ 10 কোটি টাকা। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার পণ্য বিক্রির পরিমাণ 123 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 140 কোটি টাকা। আর এই সময়ের মধ্যেই সংস্থার লাভের পরিমাণ 2.87 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 4.11 কোটি টাকা। এছাড়াও সংস্থা বিশেষ কিছু ধরনের ময়দার ক্ষেত্রে লাভের হার বাড়িয়ে 10% করেছে, যার সাধারণ ময়দার ক্ষেত্রে 5 to 6%। যদি সংস্থা তার ক্ষমতা সম্প্রসারণ করে তাহলে আগামী 2 বছরের মধ্যেই সংস্থার লাভের হার অনেকটাই বৃদ্ধি পাবে। চলতি অর্থবর্ষে সংস্থার ব্যবসার পরিমাণ হতে পারে 312 কোটি টাকা, আর পরের অর্থবর্ষে এই পরিমাণ হতে পারে 425 কোটি টাকা। একইভাবে আগামী 2টি অর্থবর্ষে সংস্থার লাভের পরিমাণ হতে পারে যথাক্রমে 13 কোটি টাকা ও 16.7 কোটি টাকা। সংস্থার ইপিএস বা শেয়ার প্রতি আয় দাঁড়াতে পারে 13 টাকা ও 16.7 টাকা। तो हमारा मानना है कि देखिए, अगर इस कंपनी की अर्निंग्स ग्रोथ की बात करें तो अगले 2 साल में अर्निंग्स ग्रोथ कम से कम 20-25% होने की पॉसिबिलिटी है। हालांकि अभी वैल्यूएशंस करीबन 23-24 टाइम्स है FY24 पे, लेकिन अगर हम FY25 और 26 की बात करें तो अगले 1.5-2 साल में इसमें डेफिनेटली कोई डाउट नहीं कि कंपनी के जो रिस्क रिवॉर्ड है वो काफी अच्छा है, क्योंकि काफी यूनिक स्पेस है और ज्यादातर FMCG में और QSR सेक्टर में इनके ज्यादातर कस्टमर्स है जो काफी प्रीमियम कस्टमर्स है, जो प्राइसिंग के लिए कोई दिक्कत इनको देते नहीं है। तो हमारा मानना है कि 450 to 475 ये कम से कम 12 से 18 महीने का अगर कोई टारगेट लेके काम करता है तो करीबन 450 to 475 का टारगेट प्राइस पॉसिबल है। लेकिन ये डेफिनेटली एक इन्वेस्टमेंट ग्रेड वाला स्टॉक है, इसमें कोई शॉर्ट टर्म नजरिया नहीं, बट थोड़ा मीडियम टू लॉन्ग टर्म नजरिया ही लगता है। সংস্থার বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে বলাই যায় এই সংস্থায় লগ্নি করার কথা ভাবা যেতেই পারে। বিশেষজ্ঞদের মতে আগামী 18 মাসের লক্ষ্যমাত্রা নিলে বলাই যায় মেগাস্টার ফুডস 450 টাকা পর্যন্ত উঠতে পারে। ফলে এখন লগ্নি করলে আপনি লাভ পেতেই পারেন।